আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। স্বদেশ প্রত্যাবর্তনের আর বাকি 2 দিন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা। তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ সামলাতে হবে, অনেক পরিস্থিতি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে সালাহুদ্দিন আহম্মদ। ডাক্তার শফিকুর ও আন্দালি পার্থসহ অনেকের আবেদন গানম্যান পেলেন নাহিদ হাসনাত, সার্জিস যারা। আইন শৃঙ্খলা নিয়ে ইসিতে উচ্চ পর্যায়ের বৈঠক। ভোট বিঘ্নকারীদের কঠোর হস্তে দমনের নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। ভারতের বক্তব্য প্রত্যাখ্যান পররাষ্ট্র উপদেষ্টার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। স্বদেশ প্রত্যাবর্তনের আর বাকি 2 দিন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয়ভাবেও নিরাপত্তা নিশ্চিত করছে বিএনপি। ঢাকায় ফেরার পর তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব পালন করবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। এ লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফকে সম্প্রতি পুনর্গঠন করা হয়েছে এবং সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় দলীয়ভাবে 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হচ্ছে। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর আগামী 25 ডিসেম্বর দুপুরে সপরিবারে দেশে ফিরছেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, সেদিন ঢাকা মহানগর জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগমকে সুশৃঙ্খল রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, ঢাকায় অবতরণের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে 300 ফিট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজধানীবাসীর দুর্ভোগ এড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে স্থানটি নির্বাচন করা হয়েছে। জানা গেছে, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে প্রায় 50 লাখ নেতাকর্মী ঢাকায় আসতে পারেন। এছাড়া ঢাকা মহানগরী থেকেই 20 থেকে 25 লাখ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী 24 ডিসেম্বর রাত থেকেই নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করবেন। তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণার পরপরই গোয়েন্দা সংস্থাগুলো প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। 24 ডিসেম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। তার চলাচলের প্রতিটি স্থানে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশে ফিরে তিনি উঠবেন গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িতে। পাশের বাড়ি ফিরোজাতে বসবাস করছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে 196 নম্বর বাড়ির সামনে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি ও সিসিটিভি ক্যামেরা। এদিকে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে রোববার রাজধানীতে মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। বনানীর কাকলি ফুটওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে মহাখালী কাঁচা বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিলে মহানগর উত্তর যুবদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে তারেক রহমানের জন্য নির্ধারিত লন্ডন ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 2 কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসায় তাদের ওই ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক বদরুল হাসান লিটন বলেন, ভিআইপি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কেবিন ক্রুদের বিশেষ ভেটিং ও বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রাথমিকভাবে নির্ধারিত ক্রুদের বিষয়ে কিছু পর্যবেক্ষণ ও প্রশ্ন ওঠায় তাৎক্ষণিকভাবে বিকল্প ক্রু দিয়ে ফ্লাইটটি পুনর্গঠন করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত বা অন্যত্র বদলি করা হয়নি, শুধু নির্দিষ্ট ওই ফ্লাইটের তালিকা থেকে নাম পরিবর্তন করা হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ, সামলাতে হবে অনেক পরিস্থিতি। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে চলা অপেক্ষা, জল্পনা ও নানা সীমাবদ্ধতার অবসানের মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে এটি যেমন বিএনপির জন্য সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি সামনে এনে দিচ্ছে একাধিক বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগের সময় থেকেই বিএনপিকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দল নিরসন, মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্ভাব্য সংঘাত সামাল দেওয়াই হবে বড় পরীক্ষা। এর পাশাপাশি মব ভায়োলেন্স, পতিত আওয়ামী লীগ সহ একটি গোষ্ঠীর নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলাও বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে চ্যালেঞ্জের মাত্রা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই হবে সবচেয়ে বড় দায়িত্ব। রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, তারেক রহমানের জন্য এটি একদিকে সম্ভাবনাময়, অন্যদিকে অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। তার ভাষায়, বাংলাদেশ বর্তমানে এক ধরনের ধ্বংসপ্রায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এবং দেশ একটি রূপান্তরকাল অতিক্রম করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, তারেক রহমান দেশে ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও তারেক রহমান বিরোধী অপপ্রচার আরও জোরদার হতে পারে। ইতোমধ্যে বিভ্রান্তি ছড়ানোর নানা তৎপরতা শুরু হয়েছে বলেও তাদের দাবি। ফলে দল হিসেবে বিএনপিকে আগেভাগেই ডিজিটাল পরিসরে সজাগ ও প্রতিরোধমূলক কৌশল নিতে হবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তনের পর বিএনপির অভ্যন্তরেও নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। প্রভাব বিস্তার, দলীয় দৌড়ঝাঁপ কিংবা সিন্ডিকেট গঠনের প্রবণতা মাথাচাড়া দিতে পারে, যা সামাল দেওয়ার দায়িত্ব পড়বে তারেক রহমানের ওপর। এ প্রসঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আগামী দিনে যে দল সরকার গঠন করবে তাদের জন্য সময়টা হবে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে সবচেয়ে কঠিন। ক্ষমতায় যেতে যাওয়া দলের নেতৃত্ব, আচরণ ও বিনয় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন। তারেক রহমান নিজেও বিভিন্ন সভায় সামনে থাকা চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেছেন, দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে এবং জনগণের আস্থা ধরে রাখাই তাদের প্রধান দায়িত্ব। ঐক্যবদ্ধ না থাকলে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন। বিএনপির নেতারা মনে করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা দলীয় নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। দীর্ঘ 17 বছর পর নেতাকে সশরীরে পাশে পাওয়ার বিষয়টি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে। ঢাকার রাজপথে তারেক রহমানের উপস্থিতি নির্বাচনের মাঠের চিত্রই বদলে দিতে পারে বলে তাদের বিশ্বাস। মাঠ পর্যায়ে রাজনীতি নিয়ে গবেষণা করা বিশ্লেষকদের মতে, দূর থেকে নেতৃত্ব দেওয়া আর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তারেক রহমানের সরাসরি উপস্থিতি ঝিমিয়ে পড়া কর্মীদের সক্রিয় করে তুলবে এবং নতুন ভোটারদের মধ্যেও প্রভাব ফেলবে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তারেক রহমানের বক্তব্যে রাজনীতির গুণগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। তার মতে, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তারেক রহমান সেই স্বপ্নই নতুন করে সামনে আনছেন। রাজনৈতিক বিশ্লেষক ড মাহবুবুল্লাহ বলেন, বিএনপির বিরুদ্ধে ছড়ানো অভিযোগের যুক্তিসঙ্গত জবাব দেওয়া, মনোনয়ন নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব প্রশমিত করা এবং সব দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়াই হবে প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে দেশের অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারেক রহমান সহ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। ড দিলারা চৌধুরীর মতে, নির্বাচনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, বড় পরিসরে জনগণের সমর্থনের ঐক্য গড়ে তুলতে না পারলে সামনে এগোনো কঠিন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহমুবুর রহমান মনে করেন, তারেক রহমান দেশে ফিরলে দলের মধ্যে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি তৈরি হবে। তবে নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় পরীক্ষা।
দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস গবেষক আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন স্পষ্ট। নির্বাচনের আগেই এসব ষড়যন্ত্র মোকাবিলা করা তারেক রহমানের জন্য বড় দায়িত্ব। পাশাপাশি নির্বাচনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা এবং দক্ষিণপন্থী রাজনীতির উত্থানও ভবিষ্যৎ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য যেমন আশার আলো, তেমনি এটি দেশের রাজনীতিতে এক কঠিন ও পরীক্ষামূলক অধ্যায়ের সূচনাও বটে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে সালাউদ্দিন আহমদ। বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা গ্রহণ, প্রশ্ন করার স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। জবাবে বিএনপি নেতারা বলেছেন, দলটি যে কোনো গঠনমূলক সমালোচনা গ্রহণে প্রস্তুত, তবে হঠকারিতা ও উস্কানিমূলক আচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন তারা। রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিওর সম্পাদক, বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। যদিও সভার আয়োজন করা হয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে গণমাধ্যমের সংকট, নিরাপত্তা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা। সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা, হতাশা ও প্রত্যাশার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা। সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। তিনি এসব হামলাকে জাতির জন্য লজ্জাজনক উল্লেখ করে বলেন, শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করা যাবে না। হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন তা আমলে নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সালাউদ্দিন আহমদ বলেন, ঘটনার পর পুলিশি সারায় বিলম্ব ছিল, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, গণতন্ত্রের প্রত্যাশা ছিল, কিন্তু কেন মবক্রেসিতে প্রশ্রয় দেওয়া হচ্ছে এটাই এখন বড় প্রশ্ন। গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে বিএনপি গণমাধ্যমের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। সভায় জায়জাইদিন সম্পাদক শফিক রেহমান সতর্ক করে বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন বা পরবর্তী সময়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, যা নির্বাচন বানচালের চেষ্টাকারীরা বড় করে তুলে ধরতে পারে। তিনি আয়োজকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং বলেন, ভুল হলে তা স্বীকার করার মানসিকতাই গণতন্ত্রের বড় শক্তি। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যা বিপজ্জনক। তারেক রহমানের অনুপস্থিতি বিএনপির জন্য বিভ্রান্তির সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যে দল ক্ষমতায় যেতে যাচ্ছে তাদের নেতৃত্ব, আচরণ ও বিনয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারই প্রকৃত অর্থে সমালোচনামূলক সাংবাদিকতা গ্রহণ করেনি। নতুন বাংলাদেশ গড়তে হলে স্বাধীন ও সমালোচনামূলক গণমাধ্যম মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, অস্থির সময়ে সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে চায় এবং সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, দেশে নেতৃত্ব সংকটে ভুগছে এবং সংবাদপত্র দীর্ঘদিন ধরেই নানা আক্রমণের শিকার। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই গণমাধ্যমের সংকট কাটবে। নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, দেশি বিদেশি মহল বাংলাদেশের নির্বাচনের দিকে গভীরভাবে নজর রাখছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। তিনি বলেন, বিএনপি সবচেয়ে বড় দল এবং গণমাধ্যমকে উন্মুক্তভাবে কাজ করার সুযোগ দিলে দায়িত্বশীল সাংবাদিকতাই প্রতিষ্ঠিত হবে। যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমদ বলেন, গণমাধ্যমের উপর হামলার ঘটনায় বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষমতায় না থাকলেও
এসব ঘটনার বিরুদ্ধে আরও জোরালো অবস্থান নেওয়া যেত বলে তিনি মন্তব্য করেন। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যম ও সাংবাদিকরা গভীর অন্ধকার সময় পার করেছেন। মতপ্রকাশের কারণে আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমদ বাবেল বলেন, অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তা এখনও দৃশ্যমান নয়। আগামী দিনে জবাবদিহিমূলক রাষ্ট্র ও প্রকৃত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ডক্টর শফিকুর ও আন্দালি পার্থসহ অনেকের আবেদন গানম্যান পেলেন নাহিদ হাসনাত সার্জিস, যারা জুলাই যোদ্ধা, আন্দোলনের সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পাশাপাশি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ডেমরা যাত্রাবাড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, পাবনা ৩ আসনের বিএনপি প্রার্থী জাফির তহিন, জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ সহ আরও কয়েকজনকে শিগগিরই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। হাদির এক বোনকে অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়া হবে এবং পরিবারের অন্য সদস্যদের জন্য থাকবে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই জুলাই যোদ্ধারা নিয়মিত হুমকির মুখে রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের পক্ষ থেকে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ রয়েছে। জুলাই আন্দোলনে সক্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত কয়েক মাস ধরে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন। ১২ ডিসেম্বর তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলে উন্নত চিকিৎসা সত্ত্বেও তার মৃত্যু হয়। এই ঘটনার পর সরকার উপলব্ধি করে যে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। হাদির মতো জীবন ঝুঁকিতে রয়েছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এনসিপির হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেক সম্মুখ সারির যোদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতারা। জানা গেছে, জুলাই গণ আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধা গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দাবি করলেও পুলিশ বাহিনীর সীমিত সক্ষমতার কারণে সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে যাদের ব্যক্তিগত যানবাহন নেই বা যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে গানম্যান দেওয়ায় বাস্তব জটিলতা রয়েছে। তবে অস্ত্রের লাইসেন্সের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পুলিশের আইজি বাহারুল আলম বলেন, যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে, যারা তুলনামূলক কম ঝুঁকিতে আছেন তাদের চলাফেরা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিষয়গুলো দেখা হচ্ছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে গানম্যানের চাহিদা অনেক বেশি হওয়ায় সবাইকে দেওয়া সম্ভব নয়। যাদের পোটেনশিয়াল থ্রেট রয়েছে কেবল তাদেরই এই সুবিধা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌখিকভাবে নয় লিখিতভাবে আবেদন পাওয়া গেলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত লিখিতভাবে ১২ জন আবেদন করেছেন এবং এ বিষয়ে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপস খন্দকার রফিকুল ইসলাম বলেন, ঝুঁকি বিশ্লেষণ করে জুলাই যোদ্ধা ও সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে তাদের চলাফেরা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিষয়গুলো দেখা হচ্ছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে গানম্যানের চাহিদা অনেক বেশি হওয়ায় সবাইকে দেওয়া সম্ভব নয়। যাদের পোটেনশিয়াল থ্রেট রয়েছে কেবল তাদেরই এই সুবিধা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌখিকভাবে নয় লিখিতভাবে আবেদন পাওয়া গেলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত লিখিতভাবে 12 জন আবেদন করেছেন এবং এ বিষয়ে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ে ইসিতে উচ্চ পর্যায়ের বৈঠক, ভোট বিঘ্নকারীদের কঠোর হস্তে দমনের নির্দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা পরিবেশ বিঘ্নকারী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন সামনে রেখে যারা দস্যুতা, ভাঙচুর, সহিংসতা কিংবা মানুষ হত্যার চেষ্টা করবে তাদের কাছে মানবিক আচরণের প্রয়োজন নেই, এমন স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান পুনরায় শুরু করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, সাম্প্রতিক নাশকতামূলক ঘটনায় এখন পর্যন্ত মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও 4 নির্বাচন কমিশনার সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, 3 বাহিনীর প্রতিনিধিরা এবং পুলিশের মহাপরিদর্শক আইজি উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ AK খন্দকার সহ সম্প্রতি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না। মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান চালুর মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা। এতে ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া এলাকাভিত্তিক চেকপোস্ট স্থাপন, বিশেষ অভিযান পরিচালনা এবং যেসব এলাকায় অস্ত্রের উপস্থিতির তথ্য রয়েছে সেখানে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মূল্যায়নে এখনও মূলধারার কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে অপরাধীদের পরিচয় যাই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চোরাগুপ্তা হামলার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে এবং জড়িতদের কোনোভাবেই পালানোর সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমর্থক বা বন্ধু সেজে কেউ কাছে এলে সতর্ক থাকতে হবে। প্রার্থী ও রাজনৈতিক দলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, পুলিশ ইতোমধ্যে একটি নিরাপত্তা প্রোটোকল তৈরি করেছে। যারা নিরাপত্তা চাইবেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশীজন। তারা নিরাপদ না থাকলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন সম্ভব নয়। জাতীয় শোকের সময়কে কাজে লাগিয়ে কিছু স্বার্থনিশী মহল এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থানের কথা জানান। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ভারতের বক্তব্য প্রত্যাখ্যান। পররাষ্ট্র উপদেষ্টার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক এলাকায় কিভাবে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা প্রবেশ করতে পারল সে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এমন একটি সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে বলেই মনে হচ্ছে। এ ঘটনার পর থেকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘটিত বিক্ষোভের ঘটনায় রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রসঙ্গত, শনিবার রাতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা ব্যানারে ২০-২৫ জন বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নেয়। তারা প্রায় ২০ মিনিট ধরে সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অব্যাহত থাকলে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনাকে বাংলাদেশের কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর উপস্থাপন বলে দাবি করেছেন। রোববার তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ভারতের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক এলাকায় এ ধরনের বিক্ষোভকারীদের প্রবেশ করাই প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, ২৫-৩০ জনের একটি চরমপন্থী দল এমন সেন্সিটিভ এলাকায় কিভাবে ঢুকতে পারে? স্বাভাবিকভাবে তাদের সেখানে পৌঁছানোর কথা নয়। কূটনৈতিক সূত্র জানায়, শনিবার রাতে ৪-৫টি গাড়িতে করে বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে জড়ো হয়। সে সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেন, শনিবার রাত 8:30টার দিকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে চিৎকার শুরু করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে স্লোগান দেন, যার মধ্যে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো এ ধরনের বক্তব্য ছিল। তবে কোনো শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কথাবার্তার ধরন হুমকিমূলক ছিল, তবে তা কেবল চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পরপরই হাই কমিশনার জরুরি ভিত্তিতে মিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইং জানায়, বিক্ষোভকারীরা কিছুক্ষণ অবস্থান করে চলে গেছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। রণধীর জয়সওয়াল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতীয় প্রেস নোটে ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো মোটামুটি সঠিক এবং বিভ্রান্তিকর নয়। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নৃশংস অপরাধ এবং ভুক্তভোগী একজন বাংলাদেশি নাগরিক। এ ঘটনাকে সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নের সঙ্গে রাজনৈতিকভাবে জুড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। ইতোমধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ ধরনের অপরাধ শুধু বাংলাদেশেই নয়, এই অঞ্চলের অন্যান্য দেশেও ঘটে থাকে। প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হল যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশ সে দায়িত্ব পালন করছে।